আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইন্ট্রোডাকশন টু ডেটা সায়েন্স কোর্সের আজকের লেকচার ভিডিওতে আমরা যেটা দেখব যে আমাদের ডেটার স্প্রেডটা কীরকম, ডেটার বিস্তৃতিগুলো কীরকম ছিল। আমরা আগের লেকচার ভিডিওতে আমরা দেখছিলাম যে আমাদের ডেটা সেটের মধ্যে কোনো আউটলেয়ার আছে কি না, যদি আউটলেয়ার থাকে তাহলে সেগুলো কীভাবে ফাইন্ড করতে হয় এটা আমরা দেখছিলাম। তো আজকের ভিডিওতে আমরা যেটা দেখব যে এই ডেটাগুলো কীভাবে আউটলেয়ার যদি থাকে তো ডেটাগুলোতে একটা ডিস্ট্রিবিউটেড ওয়েতে সাজানো থাকে। তো ওই ডেটাটার বিস্তৃতিগুলো কীরকম হতে পারে, ডেটাগুলোর মধ্যে রিলেশন কীরকম, কোরিলেশন কীরকম, কোভেরিয়েন্স কীরকম, এবং এই ডেটাগুলোর স্কিউনেস, কার্টোসিস দিয়েও আমরা এটা ডিস্ট্রিবিউশনটা মেজার করার চেষ্টা করব। তো এখানে শুরুতেই যেটা আছে সেটা হচ্ছে ডেটা স্প্রেড, ডেটার বিস্তৃতিটা কীরকম। তো আমরা আগে ভিডিওতে দেখছিলাম যে ডেটাগুলো আসলে মিডিয়াম ভ্যালু থেকে কতটা ডিস্টেন্সে ছড়িয়ে ছিটিয়ে আছে ওই জিনিসটা মেজার করে হচ্ছে ডেটা স্প্রেড। তো ওই মেজারমেন্টটাতে আমাদের যেটা হেল্প করে সেটা হচ্ছে সবার প্রথমে ভেরিয়েন্স। তো আমরা ভেরিয়েন্সের সাহায্যে বুঝতে পারবো যে আসলে ডেটাগুলো আমাদের অ্যাভারেজ ভ্যালু থেকে কতটা ডিস্টেন্সে ছড়িয়ে ছিটিয়ে আছে। তো এটা এখানে বলা হয়েছে যে ভেরিয়েন্স ইজ এ মেজার অফ হাউ ফার দ্য ডেটা ইন এ ডেটা সেট ইজ ফ্রম ইটস অ্যাভারেজ ভ্যালু। অ্যাভারেজ ভ্যালু থেকে আমাদের ডেটাগুলো কতটা দূরে ছিটিয়ে আছে। তো এখন হচ্ছে এখানে ভেরিয়েন্স সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে পপুলেশন ভেরিয়েন্স আর একটা হচ্ছে স্যাম্পল ভেরিয়েন্স। তো পপুলেশন মানে পপুলেশন আর স্যাম্পল এই দুটো জিনিস তো আমরা বুঝি যে আমরা যদি টোটাল জনসংখ্যা নিয়ে কাউন্ট করি বা টোটাল ইনফরমেশন নিয়ে কোনো একটা প্রবলেম সলিউশনের জন্য টোটাল ইনফরমেশন নিয়ে কাউন্ট করি, তো ওইটা তখন হয় আমাদের পপুলেশন। আর ওই পপুলেশন থেকে যখন আমরা কিছু ডেটা কালেক্ট করে নিয়ে কাজ করি তখন সেটা হয় স্যাম্পল। তো এখানে আমাদের দুইটা বিষয় বুঝতে হবে যে পপুলেশন ভেরিয়েন্স এবং স্যাম্পল ভেরিয়েন্স কী। তো এখানে যদি আমরা জাস্ট ফর্মুলা দুইটার দিকে তাকাই, যে এখানে প্রায় সব কিছুই সেম, জাস্ট পপুলেশন ভেরিয়েন্সে এখানে আমাদের সিগমা ইউজ করা হচ্ছে, আর এই সিগমার পরিবর্তে স্যাম্পল ভেরিয়েন্সে এখানে এস ইউজ করা হচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে পপুলেশন ভেরিয়েন্স এখানে আমাদের এন দ্বারা ডিভাইডেড করা হচ্ছে আর স্যাম্পল ভেরিয়েন্সে n-1 দ্বারা ডিভাইড করা হচ্ছে। তো এখানে হচ্ছে পপুলেশন ভেরিয়েন্স আর স্যাম্পল ভেরিয়েন্স দুইটা দ্বারাই ভেরিয়েন্সই মেজার করে। তো ভেরিয়েন্স অ্যাকচুয়ালি কী ছিল, যে অ্যাভারেজ ভ্যালু থেকে আমাদের ডেটাগুলো কতটা ডিস্টেন্সে বা দূরে ছড়িয়ে ছিটিয়ে আছে। তো এখন এখানে আমরা হচ্ছে পপুলেশন ডেটা থেকে পপুলেশন ভেরিয়েন্স বের করব, স্যাম্পল ডেটা থেকে স্যাম্পল ভেরিয়েন্স বের করব বাই ইউজিং দিস ফর্মুলা। সো এখানে হচ্ছে ফর্মুলাটা যদি আরও ডিটেলস একটু বলি, যে এখানে xi যে প্রত্যেকটা ডেটার ভ্যালু, যে যদি ডেটাগুলো এরকম হয়, আমরা পরে একটা এক্সাম্পল দেখব। আর এখানে মিউ হচ্ছে জাস্ট পপুলেশনটার মিন। আর এখন সেমভাবে এখানে জাস্ট মিউয়ের পরিবর্তে স্যাম্পল মিনের ক্ষেত্রে এক্স বার ইউজ করা হয়েছে। সো এই ফর্মুলা দুইটার সাহায্যে আমরা ভেরিয়েশন বের করতে পারি। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল যদি আমরা দেখি, এখানে এক্সাম্পলটাতে বলা হয়েছে যে এখানে 5টা কুকুরের হাইট দেওয়া আছে, এখানে হচ্ছে 6 সেন্টিমিটার, এরকম এই হাইটগুলো দেওয়া আছে। আর এরপরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে একটা অ্যাভারেজ হাইটও দেওয়া আছে এখানে 39.4 সেন্টিমিটার। তো এখন ভেরিয়েন্সের সাহায্যে আমরা দেখব যে আসলে এই হচ্ছে এই হাইটের ডগগুলোর এখানে মানে কতটা ডিস্টেন্সে ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে, বিস্তৃতিটা কীরকম হইতে পারে, তো ওই জিনিসটাই আমরা এখানে মেজার করব। তো আমরা যদি এখানে পপুলেশন ভেরিয়েন্সের ফর্মুলাটা ইউজ করি, আমরা একটু আগে দেখলাম যে এখানে সামেশন অফ xi মাইনাস মিউ বার, সামেশন অফ xi মাইনাস মিউ ডিভাইডেড n। তো ওই সামেশন অফ xi মাইনাস মিউ হোল স্কোয়ার ছিল। তো এখানে xi এখানে প্রত্যেকটা ডেটা ছিল মানে আইতম ভ্যালু। এখানে আইতম ভ্যালু প্রথমে হচ্ছে 60 থেকে আমরা অ্যাভারেজ ভ্যালুটা বাদ দেবো, আবার হচ্ছে 47 থেকে অ্যাভারেজ ভ্যালু বাদ দেবো। তো এখানে ফর্মুলার সঙ্গে যদি রিলেট করি তাহলে বুঝতে আরও সুবিধা হবে। যেখানে xi হচ্ছে 60 ছিল, এই 60 থেকে আমরা অ্যাভারেজ ভ্যালুটা বাদ দিচ্ছি, এবং আবার 47 থেকে অ্যাভারেজ ভ্যালুটা বাদ দিচ্ছি, দেন এখানে হচ্ছে 17 থেকে অ্যাভারেজ ভ্যালু, এবং এরকম করে 30 থেকে অ্যাভারেজ ভ্যালু, এবং এটার তো পুরাটারই স্কোয়ার ছিল, এবং এই স্কোয়ারটা ছিল কিসের, যে সামেশন, এই পুরো ভ্যালুটা এটার সামেশন। তো সবগুলারই সামেশন করতেছে এবং স্কোয়ার করতেছে, তাহলে আমরা উপরে এই ভ্যালুটা পাবো, যে সামেশন অফ xi মাইনাস মিউ হোল স্কোয়ার। অ্যান্ড দেন এখানে যেহেতু 5টা ডগ ছিল, তো 5 দ্বারা ভাগ করলে আমরা একটা ভ্যালু পাচ্ছি যে 217.04। তো এই ভ্যালুটা আমাদের মেজার করতে সাহায্য করতেছে যে অ্যাভারেজ ভ্যালু থেকে কতটা ডিস্টেন্সে থাকতে পারে। এখানে এত
217.04 ডিস্টেন্সে থাকতে পারে। তো এখানে ভেরিয়েন্সের সাহায্যে এখানে একটা কোশ্চেন হতে পারে যে এখানে অ্যাভারেজ ভ্যালু 39.4 সেন্টিমিটার অ্যান্ড ভেরিয়েন্স আসলো 217.04, এটা একটা অনেক বড় ভেরিয়েন্স। ইভেন আমরা যদি দেখি যে এগুলা হচ্ছে সবগুলা স্কোয়ার করা হচ্ছে, সো এখানে স্কোয়ার করতেছি কাকে, এখানে হচ্ছে জাস্ট এই হাইটগুলোকে স্কোয়ার করতেছি। সো এখানে হাইটের যদি ইউনিট চিন্তা করি সেন্টিমিটার, তাহলে স্কোয়ারগুলো হবে বর্গ সেন্টিমিটার। সো এটাও একটা প্রবলেম হতেছে। তো এখানে এটা দ্বারা আমরা মেজার করতে পারতেছি যে অ্যাভারেজ ভ্যালু থেকে কতটা এই ডেটাগুলো অ্যাভারেজ ভ্যালু থেকে কতটা ডিস্টেন্সে ছড়িয়ে ছিটিয়ে আসে, কিন্তু এই ডিস্টেন্সটা অনেক বড় এখানে মেজারমেন্টে আসতেছে এবং এখানে সেন্টিমিটার স্কোয়ার হচ্ছে। তো ওই জিনিসটাকে ওভারকাম করার জন্য আমরা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ওয়েটে যেন সলিউশনটা আসতে পারে, এই জন্য আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। তো এই ভেরিয়েন্সের সাহায্যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের অ্যাভারেজ ভ্যালু থেকে যে ডেটাগুলো আসলে কতটা ডিস্টেন্সে ছড়িয়ে ছিটিয়ে আছে। তো এই স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের ফর্মুলাটা হচ্ছে রুট ওভার ভেরিয়েন্স। জাস্ট আমরা যে ভেরিয়েন্সটা বের করছি এখান থেকে, এই ভেরিয়েন্সটাকে যদি আমরা রুট করে দেই তাহলেই এখানে আমরা স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা পাবো। তো এখানে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের ডেফিনেশন বলা হয়েছে, দ্য স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ইজ অবটেইনড বাই রুটিং দ্য ভ্যালু অফ দ্য ভেরিয়েন্স। ওইটা যেটা বললাম। তো আমাদের ভেরিয়েন্সটা কত ছিল, এখানে ভেরিয়েন্স ছিল হচ্ছে 217.04। তো এইটাকে যখন আমরা রুট ওভার করবো তখন ভ্যালু পাবো 14.73। তাহলে এখানে তো ইউনিটটা ছিল সেন্টিমিটার স্কোয়ার, সো ইউনিটটাও এখন এখানে মেনটেন হয়ে গেছে সেন্টিমিটার। আর এখানে 14.73 ভেরিয়েন্সের দ্বারা এটাই মেজার করে, এটা ডিটারমাইন করে যে এখানে অ্যাভারেজ ভ্যালুটা ছিল 39.4 সেন্টিমিটার। তো এই 39.4 সেন্টিমিটার থেকে আমাদের এই ডগের ভ্যালুগুলো সর্বোচ্চ, ডগের হাইটগুলো সর্বোচ্চ 14.73 বেশি হতে পারে অথবা 14.73 কম হতে পারে। তো এই কমের মধ্যেই এই ডেটাগুলো এখানে আছে। তো এই জিনিসটা এখানে জাস্ট মেজার করতেছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দ্বারা। তো এর বাইরে যদি কোনো ভ্যালু থাকে তাহলে সেগুলোকে আমরা এক্সট্রিম ভ্যালু বলতে পারি, যেটা আমরা আগের ভিডিওতে দেখছি যে বক্স প্লটের সাহায্যে ডিটারমাইন করছি যে কোনো আউটলেয়ার আছে কি না। তো ওকে ওয়েল, এখানে হচ্ছে আমরা আরও কিছু এক্সাম্পল দেখি। ওই এক্সাম্পলটা এখানে জাস্ট বলা হয়েছে, একটু ইন ডিটেলস আলোচনা করা হয়েছে যে হোয়াট ডু আই আন্ডারস্ট্যান্ড বাই স্ট্যান্ডার্ড ডিভিশন। এই স্ট্যান্ডার্ড ডিভিশন থেকে আমরা এখানে কী আন্ডারস্ট্যান্ড করতে পারি। সো এখানে আমাদের প্রবলেমটাতে ছিল 5টা কুড়ের হাইট এবং অ্যাভারেজ হাইট ছিল 39.4 সেন্টিমিটার এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ভ্যালু পেয়েছিলাম আমরা 14.73 সেন্টিমিটার। তাহলে এটার দ্বারা আমি যেটা বললাম একটু আগে মেজার করে যে এই 39.4 সেন্টিমিটার থেকে আমাদের ওই ডগগুলোর হাইট সর্বোচ্চ 14.73 বেশি হতে পারে অথবা 14.73 কম হতে পারে। তো ওই জিনিসটা এখানে জাস্ট বলা হয়েছে। এখন এই যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা, এটা অনেক সময় কমও হতে পারে, অনেক সময় বেশি হতে পারে। তো যখন কম হবে তখন আমরা সেটাকে বলবো লো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, আর বেশি হলে বলবো হচ্ছে হাই স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। এখন যদি এখানে কম হয় যে আমাদের লো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আর হাই স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। সো এখানে যদি আমাদের স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের মান কম হয় তাহলে লো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের মান কম দ্বারা আমরা কি বুঝতে পারি যে আমাদের ডেটা সেটের এখানে হচ্ছে 14.73 দ্বারা আমরা বুঝতে পারলাম যে অ্যাভারেজ ভ্যালুটা ছিল 39.4, সেটা থেকে এই ভ্যালুটা এত পরিমাণ বেশি অথবা কম। তো যদি এখানে ভ্যালুটা অনেক কম থাকে, এখানে 14 না হয় যদি এখানে 4.73 হতো, তাহলে আমরা বলতে পারতাম যে অ্যাভারেজ ভ্যালু থেকে আমাদের হচ্ছে যে ডেটাগুলো দেওয়া আছে সেই ডেটাগুলোর ভ্যালু সর্বোচ্চ 4.73 বেশি হতে পারে অথবা 73 কম হতে পারে। তার মানে লো স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের মান দ্বারা, এখানে কম ভ্যালু দ্বারা আমরা বুঝতে পারতেছি যে এখানে ডেটাগুলো প্রায় সব ডেটাগুলোই এখানে মিডিয়াম ভ্যালুর বা অ্যাভারেজ ভ্যালুর একদম কাছাকাছি অবস্থান করতেছে। তো এই গ্রাফটা দ্বারা এটা ডিটারমাইন করতেছে যে লো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, এই জন্য এখানে দেখানো হয়েছে যে অনেক হাই, যে এখানে অ্যাভারেজ ভ্যালু একদমই কাছাকাছি অবস্থানে আছে। আর যদি এখানে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের মান অনেক বেশি হয়, যেমন 14.73, এটা একটা অনেক বেশি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ভ্যালু। তো এই ভ্যালুটা দ্বারা যেখানে হাইট আছে 39.4, এই 39.4 হাইট থেকে অনেক বেশি ডিস্টেন্সে ছড়িয়ে ছিটিয়ে আছে। এখানে যদি আমাদের অ্যাভারেজ হাইট থাকে, তো এই হাইট থেকে
14.73 বেশি হতে পারে। যদি বেশি হয় তাহলে একটু বেশি ছড়িয়ে ছিটে থাকবে, যদি কম হয় তাহলে এদিকে কমভাবে ছড়িয়ে ছিটে থাকবে। তো হাই স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দ্বারা এই জন্য এই গ্রাফটা এরকমভাবে দেখানো হয়। সো আশা করি বুঝতে পারছেন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে মিনিং অফ দিস গ্রাফ। তো ওই আগের গ্রাফটাকেই আসলে এখানে ডিটারমাইন করা হয়েছে একটা এক্সাম্পল দিয়ে। যদি এখানে এখানে বলা হয়েছে যে দেখি, সাপোজ দ্য কার্ভ অফ দ্য লোয়ার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অ্যাবাউট ইজ ডিস্ট্রিবিউশন অফ দ্য রান অফ দ্য ব্যাটসম্যান এ। তো আমি সহজ করে বলি, এখানে দেখানো হয়েছে যে এখানে দুইটা ব্যাটসম্যান, একটা এ আর একটা বি ব্যাটসম্যান। তো এ ব্যাটসম্যানের ক্ষেত্রে এরকম একটা কার্ভ দেখানো হয়েছে, আর বি ব্যাটসম্যানের ক্ষেত্রে এরকম একটা কার্ভ দেখানো হয়েছে। তো এখন তাহলে কোন ব্যাটসম্যানের রানের স্কোরটা সবথেকে ভালো? এখানে কার্ভটা ছিল হচ্ছে ব্যাটসম্যানের রানের স্কোর। তো এখন এখানে এই বড় কার্ভটা দ্বারা আমরা কি বুঝতে পারি যে অ্যাভারেজ ভ্যালু থেকে আমাদের ডেটা সেটের ভ্যালুগুলো একদম কাছাকাছি অবস্থানে আছে, মানে স্ট্যান্ডার্ড ডিভিশনের মান অনেক কম। তাহলে কম থাকলে অনেক কাছাকাছি অবস্থানে থাকবে। তাহলে একটা ব্যাটসম্যানের যদি অ্যাভারেজ স্কোর থেকে বাকি স্কোরগুলো খুব কাছাকাছি থাকে অ্যাভারেজ স্কোরে, তাহলে আমরা বলতে পারবো যে এই ব্যাটসম্যানটা খুবই ভালো। আর তাহলে এইটা এখানে বলা হয়েছে যে এটা যদি একটা এ ব্যাটসম্যানের কার্ভ হয়, তাহলে এখানে ফ্রম দিস ইট ইজ ক্লিয়ার দ্যাট এ ব্যাটসম্যান ইজ মোর রিলায়েবল। আর বি ব্যাটসম্যানের কথা যদি আমরা চিন্তা করি যে এখানে তার স্ট্যান্ডার্ড ডিভিশনের মান অনেক বেশি হওয়াতে অ্যাভারেজ ভ্যালু থেকে তার যে স্কোর, রানের স্কোরের ভ্যালুগুলো সেটা অনেক বেশি ছড়িয়ে ছিটিয়ে আছে। সো এটা হচ্ছে লট অফ আনপ্রেডিক্টেবল ভেরিয়েন্স অফ দিস রান। হয়তো দেখা গেছে যে কোনো ম্যাচে হচ্ছে 3 রান করছে, আবার কোনো ম্যাচে 33, কোনো ম্যাচে আবার 100 রান করছে, এরকম। তো অ্যাভারেজ ভ্যালু থেকে অনেক বেশি ছড়িয়ে ছিটিয়ে আছে। সো এটা একটা এক্সাম্পল দেখলাম আমরা। এরপরে আমরা দেখি হচ্ছে কোভেরিয়েন্স অ্যান্ড কোরিলেশন। তো কোভেরিয়েন্স যেটা ডিটারমাইন করে যে দুইটা ডেটা সেটের মধ্যে পরিবর্তনটা কেমন। যে আমাদের একটা দুইটা ডেটা সেট যদি আমাদের দেওয়া থাকে যে এরকম যে হাইট আর ওয়েট, তো এখন হচ্ছে এই হাইটের পার্সপেক্টিভে ওয়েটটা কীরকম। তো আমরা এরপরে আরও অনেক এক্সাম্পল আছে, এক্সাম্পলগুলো থেকে বোঝার চেষ্টা করবো যে কোভেরিয়েন্স জিনিসটা আসলে কী। তো আপাতত এতটুকুই বুঝি যে কোভেরিয়েন্স হচ্ছে দুইটা ডেটা সেটের মধ্যে পরিবর্তনটা কীরকম, একটা ডেটা সেটের পরিবর্তন হলে আরেকটা ডেটা সেটের পরিবর্তনটা কীরকম হচ্ছে। এটা ছিল কোভেরিয়েন্স। অ্যান্ড কোরিলেশন যেটা, সেটা হচ্ছে এই পরিবর্তনের সম্পর্কটা কীরকম। যে যদি ধরে নিলাম যে একটা ডেটা সেট এক্স, একটা ডেটা সেট আছে, ওয়াই একটা ডেটা সেট আছে। তো এখন এক্সের পরিবর্তনের জন্য ওয়াইয়ের পরিবর্তনটা কেমন হচ্ছে, পজিটিভলি হচ্ছে নাকি নেগেটিভলি। এক্সের পরিবর্তনের ফলে ওয়াই পরিবর্তনটা কি বাড়তেছে নাকি কমতেছে। তাহলে একটা সম্পর্ক মেজার করতেছে এখানে, এক্স এবং ওয়াইয়ের পার্সপেক্টিভে একটা রিলেশন তৈরি হচ্ছে, হয় পজিটিভলি রিলেশন হবে অথবা নেগেটিভ রিলেশন হবে। তো ওই জিনিসটা এখানে জাস্ট কোরিলেশন আকারে বলা হয়েছে। যে সাপোজ ইউ, আমরা যদি এক্সাম্পল হিসাবে দেখি যে সাপোজ ইউ ওয়ান্ট টু নো ইফ আইসক্রিম সেলিং হ্যাজ এনি রিলেশন উইথ ডেইলি টেম্পারেচার। দৈনন্দিন তাপমাত্রার উপর বেস করে আইসক্রিম সেলের কথা যদি চিন্তা করি, তাহলে আউটকামটা কী হবে। টু ডু দিস ইউ লুক এ ফিউ ডেজ worth of ice cream sales data from a store next to you home and put data to those days temperature। আমরা যদি কিছু একটা ডেটা সিলেক্ট করে নিই যে ঠিক আছে, আমরা কিছু সংখ্যক দিনের ডেটা আমরা সিলেক্ট করলাম। তো ওই সিলেক্ট করার ডেটা থেকে আমরা ডিটারমাইন করবো যে আসলে এদের সম্পর্কটা কীরকম। তাপমাত্রা যখন বেশি থাকতেছে তখন কি আইসক্রিম বেশি বিক্রি হচ্ছে নাকি কম বিক্রি হচ্ছে। তো এখানে যদি আমরা জাস্ট দেখি, এখানে সরাসরি ডেটা দেওয়া আছে। তো এখানে দেখতে পাবো যে এখানে জাস্ট কিছুদিনের হিসাব এখানে করা হয়েছে। যেখানে টেম্পারেচার যখন 14.2 ডিগ্রি ছিল, এখানে আইসক্রিম সেল ছিল এত ডলার, এবং যখন এখানে 16.4 ডিগ্রি ছিল আইসক্রিম সেল এত ডলার। তো তাপমাত্রা বাড়তেছে মানে আইসক্রিম সেলেরটাও বাড়তেছে। আর এখানে তাপমাত্রা যদি কমে তাহলে দেখতেছি আগেরটা থেকে কমতেছে। সো এখানে এগুলো হচ্ছে একটা আমরা ডেটা কালেক্ট করছি বিভিন্ন দিনের তাপমাত্রার পার্সপেক্টিভে আইসক্রিম সেলের পরিমাণ। তো এই পুরো ডেটা সেটটা যদি আমরা একটা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি গ্রাফ আকারে, তাহলে এটা দেখতে পারবো এরকমভাবে যে তাপমাত্রা টেম্পারেচার বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের সেলের পরিমাণটাও বাড়ছে। তার মানে এটা একটা পজিটিভলি কোরিলেশন দেখাচ্ছে যে একটা টেম্পারেচার মানে একটা বাড়লে আরেকটাও ভ্যালু বাড়ে। যেখানে হচ্ছে টেম্পারেচার বাড়ছে, সেলের পরিমাণও বাড়ছে, তার মানে এটা পজিটিভ কোরিলেশন। সো এখানে হচ্ছে
আগে যেটা ছিল কোভেরিয়েন্স, যেটা বললাম যে পরিবর্তনটা কীরকম, যেখানে এক্স এক্সিসের সঙ্গে ওয়াই এক্সিসের মানে টেম্পারেচার সঙ্গে সেলের পরিবর্তনটা কীরকম, ওইটাই তো ছিল আমাদের কোভেরিয়েন্স। তো এখানে হচ্ছে কোভেরিয়েন্সের একটা ফর্মুলা আছে, যে আমরা এই এক্স এবং ওয়াইয়ের পার্সপেক্টিভে আমরা কোভেরিয়েন্স বের করি। তো কোভেরিয়েন্স সাধারণত দুইটা জিনিসের জন্যই বের করা হয়, একটা হচ্ছে পপুলেশন কোভেরিয়েন্স আর হচ্ছে স্যাম্পল কোভেরিয়েন্স। দুইটা ফর্মুলাই অলমোস্ট সেম, জাস্ট শুধু পপুলেশন কোভেরিয়েন্সে যে টোটাল নাম্বারগুলো দেওয়া থাকবে আমাদেরকে, যে ডেটা সেটের মধ্যে টোটাল নাম্বার মানে এখানে কয়টা আছে, এখানে হচ্ছে যদি এটার কথা চিন্তা করি তাহলে 1 2 4 6 8 10 12, এখানে 12টা, তার মানে এখানে এন এর মান হবে তখন 12, যদি আমরা এটার পার্সপেক্টিভে একটা কোভেরিয়েন্স বের করি। আর এখানে হচ্ছে আমাদের স্যাম্পল কোভেরিয়েন্স জাস্ট শুধু এখানে n-1। তো আমরা তো চিনতে পারবো যে আসলে পপুলেশন ডেটা কোনটা আর স্যাম্পল ডেটা কোনটা। আশা করি এতক্ষণ পর্যন্ত আমরা বুঝতে পেরেছি যে আসলে পপুলেশন এবং স্যাম্পল কী। ওকে, তো এখানে জাস্ট ডেফিনিশন দেওয়া হয়েছে যে কোভেরিয়েন্স ইজ এ মেজার অফ সাইমultaneous চেঞ্জ অফ টু ভেরিয়েবলস, দুইটা ডেটার মধ্যে পরিবর্তনটা কীরকম হয়েছে সেই পরিবর্তনটা আসলে মেজার করতেছে। আর কি শো করতেছে, কোভেরিয়েন্স শোজ হাউ মাচ টু ভেরিয়েবল চেঞ্জ টুগেদার, কীরকম পরিবর্তন হচ্ছে, কতটা পরিবর্তন হচ্ছে, ওই জিনিসটাই জাস্ট শো করতেছে, যেটা বললাম আর কি। তো এখানে জাস্ট ফর্মুলা দুটো ইম্পর্টেন্ট, আমরা দেখে নেব যে আসলে পপুলেশন কোভেরিয়েন্স কীভাবে বের করতে হয় এবং স্যাম্পল কোভেরিয়েন্স কীভাবে বের করতে হয়, এবং এই কোভেরিয়েন্সের দ্বারাই আমরা বলতে পারবো যে আসলে তাদের পরিবর্তনটা কীরকম, একটা সাপেক্ষে আরেকটার পরিবর্তনটা কীরকম। তো এখানে ওই আইসক্রিমের সিনারিওটার এখানে জাস্ট একটা সলিউশন দেখানো হয়েছে, যে আমাদের কোভেরিয়েন্সটা ছিল এটা এক্স আর ওয়াই, যেখানে আমরা এক্স অক্ষে যদি টেম্পারেচার নেই এক্স এক্সিসে, আর ওয়াই এক্সিসে আমরা সেল নিয়েছিলাম। তো আমাদের ফর্মুলাটা কী ছিল, যে এক্স আই মাইনাস এক্স বার ইন্টু ওয়াই আই মাইনাস ওয়াই বার, পুরাটার সামেশন ডিভাইডেড বাই এন। তো এটা হচ্ছে ডিভাইডেড বাই এন যখন করবো তখন সেটা হচ্ছে আমাদের পপুলেশন, কিন্তু আমরা তো আসলে সব কিছুই নেই নাই, মানে প্রায় দেখা গেছে যে পুরো টেম্পারেচারটাই নেই নাই, আমরা পুরো বছরের আবহাওয়ার টেম্পারেচার নেই নাই, এখানে জাস্ট কয়টা টেম্পারেচার নিয়েছি, 12টা টেম্পারেচার নিয়েছিলাম, আমরা স্যাম্পল নিয়ে কাজ করছি। সো এখানে হচ্ছে n-1, এই জন্য এখানে স্যাম্পল ইউজ করা হয়েছে স্যাম্পল ডেটার জন্য, কোভেরিয়েন্সের ফর্মুলাটা যেটা একটু আগে বললাম। তো ওইটা আর কি, এখানে যদি আমরা ফর্মুলাতে বসাই তাহলে আমরা ভ্যালু পাবো 484। তো এটা আসলে কোভেরিয়েন্সের মান, আমাদের এগুলো মান বের করা লাগতে পারে। তো এখানে ছিল কোভেরিয়েন্স। আর কোরিলেশন, এখানে কোরিলেশন বললাম যে একটা ডেটার পরিবর্তনের ফলে আরেকটা ডেটার পরিবর্তন কতটুকু হচ্ছে, এটা কি পজিটিভলি হচ্ছে নাকি নেগেটিভলি নাকি মডারেটলি, তো ওই জিনিসটাই জাস্ট মেজার করে কোরিলেশন দ্বারা। বাট এখানে ইম্পর্টেন্ট হচ্ছে এই ফর্মুলাটা, কোরিলেশনের ফর্মুলাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যে আমরা এখানে এক্স আই মাইনাস এক্স বার হচ্ছে আমাদের মিন রিপ্রেজেন্ট করে, গড় ভ্যালুটাকে রিপ্রেজেন্ট করে, এবং ওয়াই আই মাইনাস ওয়াই বার। তো আমরা যদি এখানে আইসক্রিমের সিনারিটা চিন্তা করি, যে এখানে এক্স আই, এখানে প্রত্যেকটাই হচ্ছে এক্স আই, এক একটা ভ্যালু, আইতম প্রথম ভ্যালু, দ্বিতীয় ভ্যালু, তৃতীয় ভ্যালু, এগুলো আইতম ভ্যালুগুলো নিব, অ্যান্ড দেন বাদ দিতে হবে আমাদের কি এই প্রত্যেকটা ভ্যালুর গড় ভ্যালুটাকে। তো এখানে হচ্ছে এই এক্সাম্পলটা নিচে সলিউশন দেওয়া আছে। তো এটা ছিল ফর্মুলা, যে এক্স আই মাইনাস এক্স বার। তো আমরা যদি এখানে এক্স আই নিয়ে একটা একটা করে, তাহলে এক্স আই মাইনাস এক্স বার করলে একটা ভ্যালু পাবো, দেন ওয়াই আই মাইনাস ওয়াই বার। সো এটা ছিল আমাদের ওয়াই আই, আর এখান থেকে যদি আমরা গড় ভ্যালুটাকে বাদ দিই প্রত্যেকটার জন্য একটা করে ভ্যালু পাবো ওয়াই আই মাইনাস ওয়াই বার। দেন এগুলোর মাল্টিপ্লিকেশন করে সবগুলো যোগ করতে হবে। এটার জন্য যদি এক্স আই মাইনাস এক্স বারের ভ্যালুটা, টোটাল ভ্যালুটা যেটা যদি আমরা পাইলাম যেটা, সেটা একটা ভ্যালু পাবো, আর এই দুইটা ভ্যালুকে যখন গুণ করবো ঠিক সেমভাবে তো এই ভ্যালুটা পাবো, এক্স আই মাইনাস এক্স বার করে একটা ভ্যালু পাবো, ওয়াই আই মাইনাস ওয়াই বার করে একটা ভ্যালু পাবো। দেন এই দুটো ভ্যালুকে আমরা মাল্টিপ্লিকেশন করব, করার পরে সবগুলো মাল্টিপ্লিকেশন আমরা সামেশন করব। এই যে এখানে মাল্টিপ্লিকেশনটা করা হয়েছে, যে এই ভ্যালুটা যেটা পাইছি এই ভ্যালুটা এই ভ্যালুটা, তো এই দুটো ভ্যালু মাল্টিপ্লিকেশন করার পরে একটা ভ্যালু পাইতেছি আইতম ভ্যালুর জন্য, আইতম ভ্যালুর জন্য 0তম ভ্যালুর জন্য একটা 1তম, মানে আয়ের ভ্যালুর জন্য আর কি। তো এই সবগুলো ভ্যালু আবার সামেশন করা লাগতেছে, কারণ এখানে ফর্মুলাতে আমাদের সামেশন দেওয়া ছিল। তো এই সামেশন করে যেটা পাবো সেটা হচ্ছে জাস্ট উপরে বসাইতে হবে, অ্যান্ড দেন নিচে রুট ওভার এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার ওয়াই আই মাইনাস ওয়াই বার হোল স্কোয়ার, জাস্ট উপরে স্কোয়ার ছিল না আর নিচে হচ্ছে স্কোয়ার, এবং এই স্কোয়ারের জন্য এখানে একটা রুট ইউজ করা হয়েছে। তো ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে। তো এই ফর্মুলাতে এই ভ্যালুগুলো যখন আমরা সবগুলো বসাবো তখন আমরা একটা
ভ্যালু পাবো। এই ভ্যালুটা আসলে -1 থেকে +1 মধ্যেই আসে। অলওয়েজ -1 থেকে +1 মধ্যে। যদি না আসে তাহলে বুঝতে হবে যে আমাদের ক্যালকুলেশনে কিছু একটা ভুল হয়েছে এখানে। তো এখানে ভ্যালু হয়েছে এখানে ম্যাথটা করে দেওয়া আছে। তো এখানে ভ্যালু হচ্ছে 0.95। তো এই 0.95 ভ্যালু দ্বারা কি রিপ্রেজেন্ট করলো এখানে কোরিলেশনে? তো ওইটা বোঝার জন্য আমাদের জাস্ট এই জিনিসটা বুঝতে হবে সবার আগে, যে যদি আমাদের এই ভ্যালুটা 0 আসতো, কোরিলেশনের ভ্যালুটা যদি 0 আসতো, তাহলে আমরা বলতাম যে এটা এই এক্স আর ওয়াইয়ের মধ্যে কোনো রিলেশন নেই, টেম্পারেচারের সঙ্গে আইসক্রিম বিক্রি কোনো সম্পর্ক নেই। তো তখন হচ্ছে নো রিলেশন। আর যদি ভ্যালুটা আসতো 1, তাহলে আমরা বলতাম পারফেক্ট পজিটিভ কোরিলেশন, মানে একদম পারফেক্টলিভাবে কোরিলেশন হয়েছে। আর যদি ভ্যালুটা আসতো -1, তাহলে বলতাম যে পারফেক্ট নেগেটিভ কোরিলেশন। যদি মানে একটা টেম্পারেচার যদি বাড়ে তাহলে আরেকটা কমবে, মানে বিপরীতে কাজ করবে। আর পারফেক্ট পজিটিভ মানে টেম্পারেচার যদি বাড়ে তাহলে সেলের পরিমাণটাও বাড়বে। তো এটা ছিল 1 এবং -1 এর জন্য। এরপর আর দুইটা আছে, যে 0.9 একটা, এটা হচ্ছে হাই পজিটিভ, আর 0.5 এর জন্য আমরা লো পজিটিভ ধরি। আর ঠিক সেমভাবে নেগেটিভের জন্য -0.9 এর জন্য হাই নেগেটিভ কোরিলেশন, আর -0.5 এর জন্য আমরা লো নেগেটিভ ধরি। তো এখানে যেহেতু ভ্যালুটা আসছে আমাদের 0.95, তাহলে আমরা বলতেই পারি যেটা একটা হাইলি পজিটিভ কোরিলেশন। তো এখানে এই গ্রাফের মধ্যে আমরা বুঝতে পারলাম যে এই ভ্যালু দ্বারা যে 1 হলে পারফেক্ট পজিটিভ, -1 হলে পারফেক্ট নেগেটিভ, এবং 0.5 হলে লো পজিটিভ, 0.9 হলে হাই পজিটিভ। কিন্তু গ্রাফের মধ্যে ভ্যালুগুলো দেখে কীভাবে বুঝবো? তো যখন আমরা এই যে আইসক্রিম সেলের এখানে টেম্পারেচারের উপর বেস করে আমরা আইসক্রিম সেলের যখন গ্রাফটা ড্র করছিলাম, তখন কিন্তু এটা একদম লিনিয়ার হয়েছিল না, এখানে জাস্ট একটু কমা বাড়া এরকম করে হয়েছিল আর কি। তো এই জন্য এটা একটা পারফেক্ট পজিটিভ কোরিলেশন ছিল। তো এই যে সেটা এখানে জাস্ট বলা হয়েছে যে পারফেক্ট পজিটিভ হাই পজিটিভ কোরিলেশন, পারফেক্ট না সরি হাই পজিটিভ কোরিলেশন। যদি ওইটা একদম লিনিয়ারলিভাবে হইতো তাহলে আমরা বলতাম যে পারফেক্ট পজিটিভ কোরিলেশন। সো ওইটা এখানে জাস্ট ডিটারমাইন করা হয়েছে। সেম ফর নেগেটিভের জন্য একই। যদি এটা নেগেটিভের এই ভ্যালুটা যদি নেগেটিভ আসতো, তাহলে আমরা জাস্ট এটা নেগেটিভটাই আসলে এক্সপ্লেন করতাম, যে এটা যদি একদম লিনিয়ারভাবে থাকতো তাহলে বলতাম পারফেক্ট নেগেটিভ, আর যদি একটু কম বেশি করে থাকতো তাহলে বলতাম হাই নেগেটিভ কোরিলেট। সো আর যদি একটু ছড়িয়ে ছিটিয়ে থাকতো তাহলে, বাট বোঝা যাচ্ছে যে এটা একটু কমতেছে কিন্তু বেশি ছড়িয়ে ছিটিয়ে, তাহলে বলতাম নো নেগেটিভ কোরিলেশন। আর যদি কোনোটাই কিছু বোঝা না যেত, যে এমনভাবে ডিস্ট্রিবিউটেড ওয়াতে সাজানো আসলে কিছুই বোঝা যাচ্ছে না যেটা আসলে হাইলি পজিটিভ নাকি হাইলি নেগেটিভ, তখন আমরা বলতাম যে না, এর মধ্যে কোনো রিলেশন নেই, নো রিলেশন, কোরিলেশন। সো এটাকে আরও ডিটেলস আকারে এখানে দেওয়া আছে। আপনারা যদি দেখতে পারবেন যে এখানে 0 মানে হচ্ছে নো অ্যাসোসিয়েশন, মানে কোনো রিলেশন নেই, এবং 0.2 মানে হচ্ছে উইকলি পজিটিভ, 0.5 মানে মডারেটলি, 0.8 মানে স্লাইটলি, 0.1 মানে পারফেক্টলি। সো এখানে জাস্ট গ্রাফ আকারে দেখানো হয়েছে জাস্ট তিনটা, 0.5, 0.9 এবং 1। আর এখানে আর একটু ডিটেলস হয়তো আলোচনা করা হয়েছে, বাট সেম। আমাদের জাস্ট শুধু বুঝতে হবে যে আমাদের ভ্যালুটা পজিটিভ আসতেছে নাকি ভ্যালুটা নেগেটিভ আসতেছে। যদি নেগেটিভ আসে তাহলে বলবো নেগেটিভ কোরিলেশন, যদি পজিটিভ আসে তাহলে বলবো পজিটিভ কোরিলেশন। এখন যদি পজিটিভ আসে তাহলে কত আসবে? যদি 1 আসে তাহলে বলবো একদম হাইলি পারফেক্ট পজিটিভ। যদি 0.5-এর কাছাকাছি আসে তাহলে বলবো হচ্ছে লো পজিটিভ কোরিলেশন। যদি 0.9-এর কাছাকাছি আসে তাহলে বলবো হচ্ছে হাই পজিটিভ কোরিলেশন। দ্যাটস ইট, সেম ফর নেগেটিভ ডেটা। তো ওকে, এটা ছিল আসলে কোরিলেশন এবং কোভেরিয়েন্স। এখন যদি আমরা ডেটার ডিস্ট্রিবিউশনটা চিন্তা করি, যে ডিস্ট্রিবিউশনটা কীরকম, এখানে নর্মাল ডিস্ট্রিবিউশন শুরুতে আছে। নর্মাল ডিস্ট্রিবিউশনে ডেটাগুলো একদম পারফেক্ট হয়, মানে একটা ঘন্টার মতো সাজানো থাকে, বেলের মতো। এই জন্য এটার নাম অনেক সময় বলা হয় বেল কার্ভ, যাতে করে লেফট সাইডেও সেম ডেটা থাকে, রাইট সাইডেও ঠিক একই পরিমাণে ডেটা থাকে, একদম সমান ডিস্ট্রিবিউটেড হয়তে। 50% আছে লেফট সাইডে, 50% আছে রাইট সাইডে, তখন সেটাকে আমরা বলবো নর্মাল ডিস্ট্রিবিউশন। তো এটার ডেফিনেশনটা এখানে জাস্ট দেখতে হবে, যে ইন এ পারফেক্ট নর্মাল ডিস্ট্রিবিউশন দ্য ডেটা মিন, মোড অ্যান্ড মিডিয়াম আর এক্স্যাক্টলি ইন দ্য মিডিল ইন দ্য ভ্যালু অফ in the middle and the values of are equal. সো এটা তো বুঝতে পারলাম যে এখানে জাস্ট 50% ডেটা আছে এই পাশে, 50% ডেটা আছে এই পাশে, তাহলে আমরা বলতেছি নর্মাল ডিস্ট্রিবিউশন, এবং এটা একটা ঘন্টার মতো করে সাজানো আছে, এই জন্য এটা জাস্ট বেল কার্ভ। এবং এছাড়াও এখানে আরেকটা ইনফরমেশন আছে কি, যে এই নর্মাল ডিস্ট্রিবিউশনটাতে আমাদের মিন, মিডিয়াম এবং মোড এই ভ্যালুটা সেম হবে, এক্স্যাক্টলি প্রায় সেম। সো এটাই এখানে জাস্ট বলা হয়েছে।
এবং এটা হচ্ছে মিডিল পয়েন্টে থাকবে, মিন, মিডিয়াম এবং মোড এই ভ্যালুটা একদম মিডিল পয়েন্টে থাকবে। তো নর্মাল ডিস্ট্রিবিউশনে কিছু এক্সাম্পল হতে পারে যে দ্য হাইট অফ নিউবর্ন বেবি, সাধারণত নিউবর্ন বেবির হাইটগুলো প্রায় সেমই হয়, কখনোই কারো হাইট একদম বেশি হবে না বা কারো হাইট একদম কম হবে না। এবং ইনকাম ইনকাম ডিস্ট্রিবিউশনটাও একটা এক্সাম্পল হতে পারে, দ্য হাইট অফ ম্যান, একজন মানুষের উচ্চতা স্বাভাবিকের থেকে মানে প্রায় স্বাভাবিকই থাকবে আর কি, কম বেশি হবে না। ব্লাড প্রেশার, এগুলো আসলে নর্মাল ডিস্ট্রিবিউশন এক্সাম্পল হতে পারে, যে পুরাটাই একটা ভালোভাবে ডিস্ট্রিবিউটেড, সমান ডিস্ট্রিবিউটেড হয় সাধারণ ক্ষেত্রে। আছে হচ্ছে এম্পিরিক্যাল ল অফ ডিস্ট্রিবিউশন। তো এটাও একটা নর্মাল ডিস্ট্রিবিউশনেরই থিঙ্ক, যেটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশনটা বোঝাতে সাহায্য করে। যে আমি যদি বলি যে এভারেজ হাইট, একটা ক্লাসের স্টুডেন্টের এভারেজ হাইট, এভারেজ এজের কথা যদি চিন্তা করি, তাহলে দেখতে পারবো যে এখানে তিনটা কনসেপ্ট আগে মনে রাখতে হবে আমাদেরকে, যে 68%, 95% এবং 99%। সো 99% অফ ডেটা উইথিন স্ট্যান্ডার্ড ডিভিশন 3, দেখুন স্ট্যান্ডার্ড ডিভিশন 3-র জন্য এখানে প্রায় 99.7% ডেটা থাকে। 7% ডেটা থাকে না এখানে, এই জিনিসটা বোঝাই হচ্ছে যে স্ট্যান্ডার্ড ডিভিশন 3 মানে হচ্ছে একটু বেশি, মানে এক্সট্রিম ভ্যালু। আমরা আগে দেখছিলাম যে স্ট্যান্ডার্ড ডিভিশনের মান যখন বেশি হবে তখন অ্যাভারেজ ভ্যালু থেকে ডেটাগুলো বেশি ছড়িয়ে থাকবে, আর স্ট্যান্ডার্ড ডিভিশন যখন আরেকটু কম হবে তখন অ্যাভারেজ ভ্যালু থেকে একটু কম ছড়িয়ে থাকবে। আর স্ট্যান্ডার্ড ডিভিশন যখন 1 মানে একদমই কম হলো তখন অ্যাভারেজ ভ্যালুর একদম কাছাকাছি আছে। তো সাধারণত 68% ডেটা অ্যাভারেজ ভ্যালুর কাছাকাছি থাকে, এবং একদম কিছু কম ডেটা মানে এটার পার্সেন্টেজটা হয় 68%, অ্যাভারেজ ভ্যালুর কাছাকাছি থাকে। আর একদমই কিছু কম সংখ্যক ডেটা অ্যাভারেজ ভ্যালু থেকে দূরে থাকে, একটু দূরে থাকে, আর খুবই কম মানে একদম এক্সট্রিম। যেমন যদি এজের কথা চিন্তা করি একটা সেকশনের, তাহলে দেখা যাবে যে অধিকাংশ, যদি অ্যাভারেজ এজ হিসাব করি 25, 24 যদি হিসাব করি অ্যাভারেজ এজ, তাহলে অধিকাংশ এজই 24-এর কাছাকাছি থাকবে। খুব কম সংখ্যক ব্যক্তির এজ কিন্তু 21 বা 26 হবে, এবং 28 বা 29 বছর বয়স হওয়ার সম্ভাবনা কিন্তু একদমই কম থাকবে। তো ওটা আর কি পার্সেন্টেজটা আকারে বোঝানো হয়েছে, বাট এটাকে গুলিয়ে ফেলা মানে গুলানো যাবে না আর কি। যেখানে 68% মানে 68%, 95 মানে 95%, 99 মানে 99%, তাহলে তো এটা একটু বেশি হয়ে যাচ্ছে। তো এটা কি জাস্ট উল্টা প্রসেস, তো এই জিনিসটা আসলে মেনটেন মনে রাখতে হবে বিষয়টা। তো ওইটাই জাস্ট এখানে বোঝানো হয়েছে যে আমাদের যদি এই গ্রাফটার দিকে খেয়াল করি, তাহলে দেখবো যে আমাদের এই জায়গাতে তো অ্যাভারেজ ভ্যালুটা ছিল, তো 68% ভ্যালু অ্যাভারেজ ভ্যালুর খুব কাছাকাছি অবস্থানে আছে, এবং দূরে অবস্থান করতেছে, একটু দূরে অবস্থান করতেছে 95% ভ্যালুগুলো এখানে পড়তেছে, এবং 99.7 এটা আসলে একদমই বেশি ডিস্টেন্সে অবস্থান করতেছে। তো এখানে জাস্ট ডিস্টেন্সটা বুঝাইছে, তো দূরত্বটা বুঝাইছে আর কি। তো এটা দ্বারা আমরা একটা ডেটার ডিস্ট্রিবিউশনটা বুঝতে পারলাম। এখানে জাস্ট মনে রাখতে হবে, যদি আমাদের স্ট্যান্ডার্ড ডিভিশন কম হয় তার মানে অ্যাভারেজ ভ্যালুর কাছাকাছি আছে, যদি এখানে 2 তার মানে অ্যাভারেজ ভ্যালু থেকে একটু দূরে, আর স্ট্যান্ডার্ড ডিভিশন 3 মানে অ্যাভারেজ ভ্যালু থেকে এটা অনেক দূরে। এই যে এখানে প্রায় 99.7% এরিয়া জুড়ে বিস্তৃত হয়ে আছে। তো ওকে, এরপরে দুটা জিনিস দেখবো, একটা হচ্ছে স্কিউনেস আর একটা হচ্ছে কার্টোসিস। তো এই দুটা জিনিসও আমাদের ডেটার ডিস্ট্রিবিউশনই মেজার করে, বাট কীরকম মেজারমেন্টটা আসলে কীরকম হয়, তো আমরা একটু ডিটেলসে দেখি। যে নর্মাল ডিস্ট্রিবিউশন ডেটা ইজ সিমেট্রিক্যাল, মিনিং দ্যাট দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যামাউন্ট অফ ডেটা বোথ সাইড। যদি নর্মাল ডিস্ট্রিবিউশনে আমাদের আগের গ্রাফটাতে আমরা দেখছিলাম যে ওটাকে আমরা বিল কার্ভও বলছিলাম, যে নর্মাল ডিস্ট্রিবিউশনে দেখছিলাম যে 50% ডেটা ছিল লেফট সাইডে, 50% ডেটা ছিল রাইট সাইডে, যেটাকে আমরা ইকুয়াল ডিস্ট্রিবিউশন বলছিলাম, ওইটা এখানে বলা হয়েছে। তাহলে when a curve move slightly to the right or left, যদি এই কার্ভটা যদি নর্মাল ডিস্ট্রিবিউশন না হয়, লেফটের দিকে অনেক বেশি থাকে এবং রাইটের দিকে অনেক বেশি থাকে, তখন কিন্তু সেটা অ্যাসিমেট্রিক হয়ে যাবে। তো ওই জিনিসটাই জাস্ট এখানে বলা হয়েছে, যে সাস কার্ভ ইজ কল্ড অ্যাসিমেট্রিক। তো ওই জিনিস এই যে অ্যাসিমেট্রিকটা হচ্ছে, তো এটা আসলে আমরা কীভাবে মেজারমেন্ট করবো, এটা স্কিউনেসের সাহায্যে আমাদেরকে মেজারমেন্ট করতে হবে। যে এখানে বলছে যে স্কিউনেস ইজ দ্য মেজার অফ দ্য ডিগ্রি অফ অ্যাসিমেট্রিক অফ ডিস্ট্রিবিউশন কার্ভ। একটা কার্ভের ডিস্ট্রিবিউশন থেকে ডেটাটা কীরকম অ্যাসিমেট্রিক আছে ওই জিনিসটা এখানে মেজারমেন্ট করা হয় স্কিউনেসের সাহায্যে। আইদার পজিটিভ স্কিউনেস হতে পারে, হয় রাইট সাইডে বেশি থাকতে পারে ডেটাটা, অথবা লেফট সাইডে বেশি থাকতে পারে।
আর যদি দুই সাইডে সমান থাকে তাহলে তো সেটাকে আমরা বলবো নর্মাল ডিস্ট্রিবিউশন। তো এখানে জাস্ট ভ্যালুগুলো দিয়ে এখানে বোঝানো হয়েছে যে যদি কখন আমাদের নেগেটিভ স্কিউনেস হবে, মানে স্কিউনেসটা কখন নেগেটিভ হবে, কখন স্কিউনেসটা পজিটিভ হবে, আর কখন স্কিউনেসটা নর্মাল হবে। সো যখন স্কিউনেসের ভ্যালুটা হবে 0 তখন আমরা সেটাকে বলবো নো স্কিউড, যে এখানে কোনো নর্মাল ডিস্ট্রিবিউশন, কোনো স্কিউড ডিস্ট্রিবিউশন নাই। আর যখন এই স্কিউনেসের ভ্যালুটা পজিটিভ হবে তখন আমরা বলবো এটা হচ্ছে, মানে 0 থেকে যখন স্কিউনেসের ভ্যালুটা বড় হবে, এই যে 0 থেকে যখন স্কিউনেসের ভ্যালুটা বড় হবে মানে পজিটিভ স্কিউড হবে, তার মানে আমাদের বুঝতে হবে যে ডেটাগুলো লেফট সাইডে বেশি ডিস্ট্রিবিউটেড আছে, মানে বাম সাইডে খুব বেশিভাবে ডিস্ট্রিবিউটেড আছে। আর যদি স্কিউনেসের ভ্যালুটা নেগেটিভ হয়, মানে নেগেটিভ স্কিউড হয়, মানে নেগেটিভ স্কিউড ডিস্ট্রিবিউটেড হয়, তাহলে এটা হচ্ছে বুঝতে হবে যে আমাদের রাইট সাইডে অনেক বেশি আছে এই ডেটাগুলো। সো এটা একটা জাস্ট মেজারমেন্ট ছিল স্কিউনেসের। তো আমরা একটু এক্সাম্পল দিয়ে দেখি এখানে, যে নেগেটিভ স্কিউনেসের ক্ষেত্রে যদি এক্সাম্পলটা দেখি, আমরা জাস্ট দেখলাম যে নেগেটিভ স্কিউনেসের ক্ষেত্রে স্কিউনেসের ভ্যালুটা নেগেটিভ হচ্ছে, বাট ডেটাগুলো লেফট সাইডে বেশি বিস্তৃত আছে, এই যে রাইট সাইডে বেশি বিস্তৃত আছে নেগেটিভ স্কিউনেসের ক্ষেত্রে। তো এখানে হচ্ছে যদি আমরা একটা টেস্ট স্কোর দেখি যে লং টেইল টু লেফট, এখানে জাস্ট এক্সাম্পলটা দেখি যে ইন এ অয়েল ডিজাইন টেস্ট মোস্ট স্টুডেন্ট স্কোর অ্যারাউন্ড দ্য অ্যাভারেজ ইন উইথিন ফিউ স্কোরিং ভেরি হাই অর ভেরি লো। মানে একটা টেস্টের যদি স্কোর দেখি স্টুডেন্টের, একটা যে কোনো একটা টেস্ট, ক্লাস টেস্ট বা বলি বা যেটাই বলি না কেন, তো অধিকাংশ স্কোরই সাধারণত অ্যাভারেজ ভ্যালুর কাছাকাছি থাকে। খুব কম সংখ্যক স্টুডেন্টেরই ভ্যালু বেশি অথবা কম থাকে। তো দিস ক্রিয়েটস এ নেগেটিভ স্কিউড। যদি আমাদের এই ভ্যালুগুলো অনেক কম থাকে, অধিকাংশের ভ্যালুগুলো যদি আমাদের অ্যাভারেজ ভ্যালু থেকে অনেক কম হয়, তার মানে এখানে হচ্ছে এই কম আকারে এখানে বেশি থাকবে, তার মানে এটা তখন পজিটিভ হয়ে যাবে। বাট আমরা দেখি, চিন্তা করবো যে যদি অ্যাভারেজ ভ্যালু থেকে বেশি হয়, তার মানে এটা কী হবে, তখন নেগেটিভ স্কিউনেস হবে, যে অধিকাংশের ভ্যালু অ্যাভারেজ ভ্যালু থেকে অল্প সংখ্যক কিছু ভ্যালু অ্যাভারেজ ভ্যালু থেকে কম। সো নো স্কোয়ার ডিস্ট্রিবিউশন, তার মানে এটা জাস্ট একটা নর্মাল ডিস্ট্রিবিউশন, যে সিমেট্রিক আকারে থাকবে, উভয় পাশে সমান থাকবে। এখানে এই এক্সাম্পলটা হচ্ছে পারফেক্ট এক্সাম্পল, একটা ডাইস রোল। যদি আমরা একটা ছক্কা নিক্ষেপ করি, তাহলে ছক্কাতে 1 থেকে 6টা সংখ্যা থাকে, আমরা জানি 1 থেকে 6টা সংখ্যার যে কোনো একটা আসার সম্ভাবনা কিন্তু সমান, সবগুলাই আসতে পারে, যে কোনো একটাই আসতে পারে, যে কোনো একটা আসতে পারে। তো সবগুলা যেহেতু আসার সম্ভাবনা সমান, তার মানে এখানে কোনো লেফট সাইডে বা 3 বা 4 বা 5 আসার সম্ভাবনা বেশি হওয়ার চান্স নাই। সো এটা হচ্ছে একদম নর্মাল ডিস্ট্রিবিউশন, যেটা একদম সিমেট্রিক আকারে থাকে, এটাকে আমরা বলতেছি নো স্কিউড। আর পজিটিভ স্কিউনেসের ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি, দেখছিলাম যে আমাদের লেফট সাইডে ভ্যালুগুলো অনেক বেশি থাকে কার্ভে। পজিটিভ স্কিউনেসের ক্ষেত্রে এই যে এখানে লেফট সাইডে আমাদের ভ্যালুগুলো সব থেকে বেশি থাকে, তার মানে মিন ভ্যালু থেকে খুব অল্প কিছু ভ্যালু অনেক বেশি যদি হয়, তাহলে সেটাকে বলবো আমরা পজিটিভ স্কিউনেস। তো ওইটার এক্সাম্পল যদি এখানে দেখি, যে একটা হাউস হোল্ড ইনকাম, দিস ইজ এ ক্লাসিক এক্সাম্পল অফ পজিটিভ স্কিউনেস। ওকে, এখানে বলছে যে মোস্ট পিপুল আর্ন এ মোডেস্ট ইনকাম, মানে অধিকাংশ লোকই এটা ইনকাম করে মোডেস্ট ইনকাম, while few individual have significantly higher income, millionaires or billionaires। তার মানে এখানে এই সহজভাবে যদি বলি যে অধিকাংশের ইনকামই এখানে প্রায় সেম, অ্যাভারেজ ভ্যালুর কাছাকাছি, কিন্তু খুব অল্প সংখ্যক কিছু ইনকাম আছে দেখা গেছে সেগুলো অনেক বেশি, অ্যাভারেজ ভ্যালু থেকে অনেক বেশি। তাহলে অ্যাভারেজ ভ্যালু থেকে যখন অনেক বেশি হবে, তার মানে এখানে যদি আমরা এই গ্রাফটার দিকে দেখি, তাহলে চিন্তা করি যে এখানে যদি আমাদের অ্যাভারেজ ইনকাম থাকতো, অ্যাভারেজ ইনকাম থেকে অনেক বেশি হতো, তখন সেটা হতো আমাদের পজিটিভ স্কিউনেস। আর আগেরটার ক্ষেত্রে টেস্ট স্কোরের ক্ষেত্রে যদি চিন্তা করি লো কথা বিবেচনা করে, তাহলে অধিকাংশ কিছু, মানে খুব অল্প সংখ্যক স্টুডেন্টেরই এখানে কম হতো, মার্কটা, টেস্টের মার্কটা খুবই কম হতো, এবং ম্যাক্সিমামেরই ভ্যালুগুলো কাছাকাছি থাকতো, মানে এই রাইট সাইডে ডিস্ট্রিবিউশনটা বেশি থাকতো, তাহলে সেটা হলো নেগেটিভ। আর এটা হলো ওই হাউস মান্থলি আর্লি ইনকাম যেটা দেখলাম, এটা হচ্ছে খুব অল্প সংখ্যক ব্যক্তির ইনকাম খুব বেশি, মিলিয়নার অথবা বিলিয়নার। তো এটা যেহেতু বেশি, এই জন্য এটা লেফট সাইডে বেশি ডিস্ট্রিবিউটেড হয়তো আছে, সো এটাকে আমরা পজিটিভ স্কিউনেস বলতে পারি। তো বোঝার সুবিধার্থে এই এক্সাম্পলটা
চিন্তা করতে পারি। ওকে, তো এই ডিস্ট্রিবিউশনটা দ্বারা সেটা নেগেটিভ স্কিউড হোক কিংবা পজিটিভ স্কিউডই হোক না কেন, এটা দ্বারা তো আমরা ডেটার ডিস্ট্রিবিউশনটাই বুঝতে পারতেছি। আগে নর্মাল ডিস্ট্রিবিউশনে দেখলাম জাস্ট নর্মালি আকারে থাকতেছে, এবং আরেকটা ফর্মুলা দেখলাম যে 68%, 95%, 99%, এটা দ্বারা ডিস্ট্রিবিউশনটা কীভাবে আছে ওটাও দেখলাম। বাট এগুলো জাস্ট ডেটার ডিস্ট্রিবিউশনটা বুঝাইতেছে, স্কিউনেস একই জিনিসই, জাস্ট ডেটার ডিস্ট্রিবিউশনটা বোঝালে এখানে। তো ওকে ওয়েল, এরপরে হচ্ছে আমরা দেখবো হচ্ছে কার্টোসিস। সো কার্টোসিস দ্বারা আমরা কি মেজার করব? তো এখানে একটা এডিশনাল ইনফরমেশন, যেটা হচ্ছে এখানে 0 হবে না, এখানে ভ্যালুগুলো আমরা 3 চিন্তা করব। তো কার্টোসিস আমাদের যেটা মেজার করে এটাও ডেটার ডিস্ট্রিবিউশনে মেজার করে। স্কিউনেসে আমরা পজিটিভ স্কিউনেস দেখলাম, নেগেটিভ স্কিউনেস দেখলাম। যে পজিটিভ স্কিউনেসের ক্ষেত্রে আমাদের লেফট সাইডে ডেটাগুলো বেশি বিস্তৃত আকারে ছিল, আর নেগেটিভ স্কিউনেসের ক্ষেত্রে আমাদের রাইট সাইডে ডেটাগুলো বেশি বিস্তৃত আকারে ছিল। বাট এখানে কার্টোসিসের ক্ষেত্রে ওই জিনিসটাই জাস্ট একটু স্পেসিফিক আকারে মেজার করে, আর একটু নির্দিষ্ট করে। যে বলা হয়েছে যে এখানে ইভেন ইফ এ ডিস্ট্রিবিউশন অফ সিমেট্রিক্যাল ইট ক্যান বি পয়েন্টেড অর স্লাইটলি ডয়েল। তো এখানে সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন হলে এখানে কীরকম হতে পারে, যে এটা আসলে লম্বা হচ্ছে বেশি, নাকি এটা একটু বেশি চ্যাপ্টা হচ্ছে, মানে এরকম হচ্ছে, আর নাকি এটা নর্মাল ওয়েতে আছে। তো মেইন বিষয় হচ্ছে এখানে আমাদের 3টা জিনিস মনে রাখতে হবে কার্টোসিসের জন্য, যে আমাদের ডিস্ট্রিবিউশনটা কীরকম হচ্ছে। এখানে ডিস্ট্রিবিউশনটা যদি কার্টোসিসের ভ্যালুটা যদি 3 হয় এখানে, তাহলে আমরা বলবো হচ্ছে এটা একটা মেসোকার্টিক। আর যদি কার্টোসিসের ভ্যালুটা 3 থেকে ছোট হয় তাহলে বলবো হচ্ছে আমরা প্লেটোকার্টিক। এই যে প্লেটোকার্টিক। আর কার্টোসিসের ভ্যালুটা যদি 3 থেকে বড় হয় তাহলে আমরা সেটাকে বলবো হচ্ছে লেপ্টোকার্টিক। এখন লেপ্টোকার্টিক দ্বারা কী বুঝতে পারতেছি, মেসোকার্টিক দ্বারা কী বুঝতে পারতেছি, আর প্লেটোকার্টিক দ্বারা কী বুঝতে পারতেছি, আর মেসোকার্টিক দ্বারা কী বুঝতে পারতেছি, ওই জিনিসগুলো আমরা একটা একটা করে দেখি। তো আমি শুরুতেই বলছিলাম একটা জিনিস, যে আমাদের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন যদি কম হয় তাহলে অ্যাভারেজ ভ্যালু থেকে যে গিভেন ভ্যালুগুলো দেওয়া আছে ওই ভ্যালুগুলো কাছাকাছি অবস্থানে আছে, এটা বোঝা যায়। তার মানে এখানে এই গ্রাফটা দ্বারা আমরা কি বুঝতে পারতেছি, যে এখানে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের মান অনেক কম, যে অ্যাভারেজ ভ্যালুর কাছাকাছি অবস্থানে আছে, লেপ্টোকার্টিক দ্বারা এটা মেজার করতেছে। আবার ওই চিন্তা থেকে যদি বলি প্লেটোকার্টিক, তার মানে প্লেটোকার্টিকটা কি একটু বেশি ডিস্টেন্সে ছড়িয়ে ছিটিয়ে আছে, বেশি চ্যাপ্টা এই গ্রাফটা। তো এখানে বুঝতে পারতেছি যে এটা যদি আমাদের অ্যাভারেজ ভ্যালু হইতো, তার মানে অ্যাভারেজ ভ্যালু থেকে একটু বেশি ছড়িয়ে ছিটিয়ে আছে, তার মানে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বেশি। ওকে, এরপরে হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশনটার জন্য যদি চিন্তা করি, বা মেসোকার্টিকের জন্য, তো এটা আসলে জাস্ট স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা এমন একটা ভ্যালু আছে যেটা নর্মালিভাবেই আছে, যে এই পাশেও সেম এই পাশেও সেম, মানে খুব অল্প সংখ্যক। বাট এখানে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন মনে রাখতে হবে, লেপ্টোকার্টিকের ক্ষেত্রে আমাদের আউটলেয়ার অনেক বেশি থাকে এবং এক্সট্রিম ভ্যালু অনেক বেশি পাওয়া যায় এখানে লেপ্টোকার্টিকের জন্য। কারণ কি, যে এখানে আমাদের লেপ্টোকার্টিক এখানে মিডিয়াম প্রায় কাছাকাছি আছে, ভ্যালুগুলো একদমই স্ট্যান্ডার্ড ডিভিশনের কাছাকাছি আছে, কিন্তু কিছু ভ্যালু যদি একটু বেশি দূরে থাকে তাহলে তো সেটা আমাদের হচ্ছে অনেক বেশি ডিস্টেন্সে পড়ে যাচ্ছে। এটার কথা যদি চিন্তা করি, এটা যদি হয় 10, তাহলে অবশ্যই এটা হবে 3 বা 2 বা তারও কম, তাহলে এখানে ডিস্টেন্সটা অনেক বেশি হচ্ছে। তো এক্ষেত্রে আমাদের তখন আউটলেয়ারটা বেশি বা এক্সট্রিম ভ্যালুটা বেশি পাবো লেপ্টোকার্টিকের জন্য। ঠিক সেমভাবে প্লেটোকার্টিকের জন্য যদি চিন্তা করি তাহলে এখানে আউটলেয়ার অনেক কম। যদি আমাদের এটা যদি অ্যাভারেজ ভ্যালু হয় তাহলে অ্যাভারেজ ভ্যালু থেকে এই ভ্যালুগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে বেশি মাত্রায়, বাট মানটা কিন্তু কম, তার মানে এখানে আউটলেয়ার কম পাওয়া যাচ্ছে, এক্সট্রিম ভ্যালু কম কম পাচ্ছি আমরা। তো এই দুটো ইনফরমেশন এখান থেকে মনে রাখি। তো এখানে এক্সাম্পল দেখি, এখানে এক্সাম্পল থেকেও আরও ক্লিয়ার হতে পারবো। যে কার্টোসিসের এক্সাম্পল নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যদি আগে চিন্তা করি, যে মেসোকার্টিকের জন্য যেখানে কার্টোসিসের ভ্যালুটা ছিল 3, এখানে বলছে যে ইমাজিন এ পারফেক্ট বেল কার্ভ, মানে ওই যে পারফেক্ট বেল কার্ভ বা নর্মাল ডিস্ট্রিবিউশনের কথাটা চিন্তা করতে বলতেছে এখানে, যে উভয় পাশেই সমানভাবে ছিল, এই পাশেও 50%, এই পাশেও 50%। তো এটা লাইক ওয়ান অফ দ্য রিপ্রেজেন্টেশন হাইট অফ অ্যাডাল্টস। তো এখানে যে অ্যাডাল্টের যে পার্সনগুলোর হাইটগুলো সাধারণত নর্মাল ডিস্ট্রিবিউশন ওয়েটেই সাজানো থাকে, তাই সবার এজই দেখা গেছে যে কাছাকাছি, সবার হাইটই প্রায় কাছাকাছি। তো এখানে হচ্ছে জাস্ট ওই জিনিসটা এখানে জাস্ট বলা হয়েছে মেসোকার্টিক, যেটা হুইজ কার্টোসিস ভ্যালু অফ 3, যেটা ভ্যালু হচ্ছে 3, এখানে স্লাইডে জাস্ট
0 জায়গাতে আপনারা এখানে 3 করে নেবেন। ওকে, তাহলে এখানে হচ্ছে আমরা লেফট টু কার্তিকের কথা যদি বলি, যে এখানে থিঙ্ক দ্য এক্সাম্পল অফ স্কোর ইন রিয়েলি থট ক্লাস। তো ক্লাসের এক্সামের স্কোরের কথা যদি আমরা চিন্তা করি, এখানে কী পাবো, দ্য দিস কুড বি লেপ্টোকার্টিক ডিস্ট্রিবিউশন উইথ কার্টোসিস এক্সিস্টিং 3। যে এখানে খুব অল্প সংখ্যক কিছু স্টুডেন্টের ভ্যালুই কিন্তু এই অ্যাভারেজ ভ্যালু থেকে খুব বেশি হবে, ম্যাক্সিমামের ভ্যালু কিন্তু অ্যাভারেজের কাছাকাছি থাকবে। বাট যদি আমরা হিসাব করি যে একটা ক্লাস টেস্ট হয়েছে 30-এর ভিতরে, তো ম্যাক্সিমামের অ্যাভারেজ ভ্যালু ধরলাম হচ্ছে 22। তো ম্যাক্সিমামের ভ্যালুই কিন্তু 22-এর আশেপাশেই থাকবে, কারো 23, কারো 21, কারো 20, কারো 24, তো এটা ম্যাক্সিমামের আশেপাশে থাকবে। বা খুব অল্প কিছু ভ্যালু দেখা যাবে যে কেউ পাইছে হচ্ছে 29, বা কেউ 30-এ 30, অথবা কেউ পাইছে হচ্ছে 30-এর মধ্যে 4 বা 5। তো এগুলো সাধারণত খুব কমই হয়, কিন্তু ম্যাক্সিমাম ভ্যালু যেহেতু এখানে বেশি পরিমাণ থাকে, তো এই জন্য আসলে এই কার্ভটা অনেক চওড়া আকারে হয়, লম্বা আকারে দেখা যায় এখানে, হেভি টেইলস। এবং এই ভ্যালুটা লেফট টু কার্তিকের ভ্যালুটা সাধারণত 3 থেকে বড় হয়। এখানে দেখবেন যে লেফট টু কার্তিকের ভ্যালুটা সাধারণত 3 থেকে বড়, এটা 0 জায়গায় 3 করে নিই। ওকে, এরপরে আসি হচ্ছে প্লে টু কার্তিক। সো প্লে টু কার্তিক মানে যেটা হচ্ছে 3 থেকে ছোট, এই ভ্যালুটা সাধারণত অ্যাভারেজ ভ্যালু থেকে মানে একটু বেশি ডিস্ট্রিবিউটেড ওয়েতে সরানো আছে। এখানে যদি আমরা চিন্তা করি এটা আমাদের অ্যাভারেজ ভ্যালু, সো এই ভ্যালুগুলো তো অ্যাভারেজ ভ্যালুর কাছাকাছি অবস্থান করতেছে। এই জন্য এখানে এই ইনফরমেশনটা গুরুত্বপূর্ণ, যেখানে আউটলেয়ার খুব কম হয়, এখানে এক্সট্রিম ভ্যালু খুব কম হয়। আর এটা যদি অ্যাভারেজ ভ্যালু হয়, প্লে টু কার্তিকের জন্য এটা যদি অ্যাভারেজ ভ্যালু হয়, তাহলে আমাদের এই ভ্যালুগুলো অনেক দূরে অবস্থান করতেছে। সো এখানে এক্সট্রিম ভ্যালুগুলো অনেক বেশি। সো এই ইনফরমেশনের সঙ্গে এটা যদি আমরা রিলেট করি, তাহলে আমাদের এই জিনিসটা বোঝা একদম ক্লিয়ার হবে। তো এখানে এক্সাম্পল একটা বলা হয়েছে যে পিকচার দিস ওয়েটিং টাইমস অ্যাট এ ব্যাঙ্ক উইথ মাল্টিপল টেলার্স। সো ওয়েটিং টাইমটা আসলে কারো কম কারো বেশি এমনটা হয় না, সাধারণত সবারই প্রায় সেমই হয়, কারণ একই প্রসেসে সবাই কাজ করে। আমরা যদি আমাদের কোথাও যদি টাকা দেওয়ার কথা চিন্তা করি, লাইনে দাঁড়ায় থাকি, তাহলে প্রত্যেকেরই কিন্তু সেম টাইমই লাগতেছে। যে দেখা গেছে যে সেম টাইমটা বলতে এখানে এটা বুঝাইছি যে প্রত্যেকটা পার্সনেরই এখানে 3 মিনিট বা 4 মিনিট করে টাইম লাগতেছে কাজটা করার জন্য। সো এটা আসলে কার্টোসিস <3 এইটা মনে রাখলেও হবে যে যদি আমাদের কার্টোসিসের ভ্যালুটা যদি 3-এর থেকে ছোটো হয়, তাহলে সেটা হবে হচ্ছে প্লে টু কার্তিক। আর 3-এর থেকে যদি বড় হয়, তাহলে হবে লেফট টু কার্তিক। আর 3-এর সমান হলে আমরা বলবো সেটা হচ্ছে মেসো কার্তিক। সো এই ছিল আজকে লেকচার ভিডিও, যেটাতে আমরা দেখলাম যে কার্টোসিস এবং স্কিউনেস, যেটা দ্বারা আমরা ডেটার ডিস্ট্রিবিউশনটা বুঝতে পারলাম, এবং এর দেখলাম হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশনটা কী ছিল, এবং এম্পিরিচুয়াল ল অফ ডিস্ট্রিবিউশনটা কেমন এটা দেখলাম, এবং কোভেরিয়েন্স এবং কোরিলেশনটা কীরকম হয় ডেটা সেটের মধ্যে এটা দেখলাম। এবং এরপরে জাস্ট একটা এক্সাম্পল দেখছিলাম আইসক্রিম বিক্রেতার, যে তাদের কোভেরিয়েন্স এবং কোরিলেশন কীরকম, এবং দুটো ফর্মুলাও দেখছিলাম কোভেরিয়েন্স এবং কোরিলেশন বের করার জন্য। এবং এছাড়াও আমরা এখানে ভেরিয়েন্স এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দেখছিলাম, যে ভেরিয়েন্স এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আমাদের কীভাবে সাহায্য করতেছে ডেটা সেটের ডিস্ট্রিবিউশনটা বোঝার জন্য। তো এই ছিল আজকের লেকচার। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।